এবার মিতিন বিনীত স্বরে বলল, মার্কুইস স্ট্রিটের এক আর্মেনিয়ান ফ্যামিলি। সেই হিরে চুরির কেস? ওটা তো সেকেন্ড অফিসার দেখছেন, বিশ্বনাথ মই। তা আমি কি বিশ্বনাথ বাবুর সঙ্গে একটু কথা বলতে পারি? কলকাতার ঢাকুরিয়ার বাসিন্দা মিতিনের ভালো নাম প্রজ্ঞা পারমিতা মুখার্জি। তবে সে তার বঞ্ঝি টুপুরের কাছে মিতিন মাসি এবং বাঙালির রহস্যপ্রিয় পাঠকের কাছে গোয়েন্দা মিতিন মাসি নামেই পরিচিত। টুপুর মিতিনের সহকারী হিসেবে সব সময় মিতিনের কেসে সাহায্য করতে চেষ্টা করে। মিতিনের স্বামী পার্থ প্রেসে কাজ করে, তিনি আবার খাদ্যরসিক ও কল্পনা বিলাসী। অপরাধ বিজ্ঞান, ফরেন্সিক সায়েন্স, অপরাধীদের মনস্তত্ত্ব, নানা রকমের অস্ত্রশস্ত্রের খুঁটিনাটি, অ্যানাটমি, ফিজিওলজি, নানা রকম আইন, এই সব কিছু নিয়েই চর্চা করেন মিতিন। তিনি ক্যারাটে জানেন, রিভলভার সঙ্গে রাখেন, আবার রান্নাতেও পটু। লেখিকা সুচিত্রা ভট্টাচার্য বিরচিত এহেন গোয়েন্দা চরিত্র মিতিন মাসির গল্প শুনে নেব আজ। রোববার মানে গপ্পবার। পার্থমেশর সঙ্গে জমিয়ে দাবা খেলছিল টুপুর। খেলা তো নয়, যেন যুদ্ধ। শুরু হয়েছে সেই দুপুর থেকে। রবিবারের বিকেল গড়িয়ে প্রায় সন্ধে, এখনো লড়াই থামার কোনো লক্ষণ নেই। টক্কর চলছে সমানে সমানে, দু পক্ষরই স্নায়ু টান টান। একটা কি হয় ভাব। কালো বোড়েটাকে ষষ্ঠ ঘরে ঠেলে দিয়ে টুপুর একবার চোরা চোখে দেখে নিল পার্থমেশকে। মাথাখানা 64 খোপের বোর্ডের ওপর ঝুঁকে পড়েছে, ভুরুতে ইয়া মোটা ভাঁজ। হবেই তো, মেশোর হাল এবারও মোটেই সুবিধের নয়। টুপুর খুইয়েছে একটা গজ, একটা ঘোড়া আর দুখানা বোড়ে। ওদিকে মেশোর দুটো হাতি খতম, তিনখানা সাদা বোড়ে অক্কা পেয়েছে। সাদা মন্ত্রীরও লেজে গোবরে দশা। মেশোকে আরো চাপে ফেলতে টুপুর তাড়া লাগালো। কি গো, আর কত ভাববে, মুভ করো। পার্থ মুখ গম্ভীর করে বলল, দাঁড়া, সব দিকটা বুঝে নি। কম্পিটিশনে খেললে তুমি কিন্তু টাইম প্রবলেমে পড়ে যাবে, কোথাও তোমায় এত সময় দেবে না। খুব ডেপো হয়েছিস তো, আমাকে নিয়ম শেখাচ্ছিস। পার্থর দৃষ্টি ট্যাটচা হলো। কবে থেকে দাবায় এত ওস্তাদ বনে গেলি রে? হ্যাঁ, অবনীদার সঙ্গে রোজ প্র্যাকটিস করিস বুঝি? বাবা আজকাল থোড়াই দাবা খেলেন। তাহলে কি তোর মাসির ট্রেনিং? টুপুর মুচকি হাসলো। পার্থমেশকে কেন বলতে যাবে? মিতিন মাসির টিপস সে পাচ্ছে বটে, কিন্তু আদতে তার উন্নতি তো ঘটেছে কম্পিউটারের সঙ্গে খেলে খেলে। এই তো এ বাড়িতে আসার পর গত 7 দিনে আরো কত নতুন নতুন চাল যে শিখলো। নানান ধরনের ডিফেন্স, নয়া কৌশলে আক্রমণ। কম্পিউটারের শিক্ষা থেকেই তো এবার রক্ষণ বুয়ো সাজিয়েছে নিমো ইন্ডিয়ান কায়দায়, যা ভেদ করতে হিমশিম খাচ্ছে মেশো। এখন একবার যদি ভুল করে মন্ত্রীটাকে পিছিয়ে নেয়। হ্যাঁ, তাই হলো। মন্ত্রী কোনাকুনি দুধা ফটে গিয়েছে। ব্যাস, টুকুরকে আর পাইকে। লাফিয়ে উঠল কালো ঘোড়া। 2.5 ঘরের মোক্ষম প্যাচে একসঙ্গে পাকড়াও করেছে সাদা মন্ত্রী আর নৌকাকে। মেশোর মাথায় হাত, চুল খামচাচ্ছে। ঠিক তখনই হুড়মুড়িয়ে বোমবুমের প্রবেশ। পার্কে ফুটবল পেটাতে গিয়েছিল, বিস্তর আছাড় খেয়েছে। সর্বাঙ্গ ধুলো কাদায় মাখামাখি। শটান টুকুরের পাশে বসে পড়ে বলল, ও মা, তোমরা এখনো খেলছো? পার্থ গোমরা গলায় বলল, সোফা নোংরা করো না বুমবুম,
যাও জামা প্যান্ট বদলে এসো। বুঝেছি, তুমি টুপুর দিদির কাছে হারছো। চুপ, যাও এখান থেকে। বুম বুম পলকে ধাঁ। পার্থর ধমক শুনে এবার মিতিন আবির্ভূত হয়েছে। চোখ ঘুরিয়ে বলল, ব্যাপারটা কি? হঠাৎ চেঁচামেচি কেন? টুকুরের সঙ্গে পারছো না বুঝি? পার্থ অপ্রস্তুত হয়েছে এতক্ষণ। আরে দূর, টুকুরের সঙ্গে আবার পাড়াপাড়ির কি আছে? ছোটদের জিতিয়ে দিলে তবেই তো ওরা খেলায় উৎসাহ পাবে। এই এই ভুলভাল যুক্তি সাজিও না তো। দাবাটা ছোটরাই ভালো খেলে স্যার, তারা অনায়াসেই বড়দের উঠকে দেয়। কেন বলো তো? ছোটদের মাথায় প্যাঁচ পয়জারগুলো ভালো খেলে বোধ হয়। আগে না স্যার, ছোটদের মেমোরি ব্যাংকের স্টক কম, কিন্তু যেটুকু তাদের মেমোরিতে থাকে সেটুকু তারা সঙ্গে সঙ্গে স্মরণে আনতে পারে। কম্পিউটারের হার্ড ডিস্ক দেখবে, অতিরিক্ত মেমোরির ভারে হ্যাং করে যায়। আমাদের বড়দের হয় সেই দশা। ছোটরা অবলীলায় সম্ভাব্য ৬০-৬৫টা চাল মাথায় রেখে সেই অনুযায়ী আক্রমণ সানিয়ে যায়। বড়রা কিন্তু তা পারে না। তাই একটা বয়সের পর ফিশার কার্সপার্কদের মতো প্রতিভাধরদেরও দাবার আসর থেকে সরে যেতে হয়। অথচ ওরাই ১৫-১৬ বছর বয়সে দুনিয়া কাঁপিয়েছিলেন। ৩০ পেরোবার আগেই হয়েছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন। রাইট রাইট, বিশ্বনাথন আনন্দিত কম বয়সে, কিংবা আমাদের ঘরের ছেলে সূর্যশেখর বা দিব্যেন্দু। অতএব বুঝতে পারছো, টুকুরের কাছে হারায় কোনো লজ্জা। যা, লজ্জা পাবো কেন? টুপুরের মাথায় আলগা চাপড় দিল পার্থ। মন দিয়ে দাবাটা খেল রে টুপুর, তোর হবে। আমাকে যখন দুবার হারাতে পেরেছিস, জানিস তো আমি খুব একটা হেজি পেজি প্লেয়ার নই। আন্ডার 15 স্টেট চ্যাম্পিয়নশিপে তুমি লাস্ট হয়েছিলে, তাই তো? নো, আমার নিচে আরো দুজন ছিল। যাকগে, একটু গরম গরম কফি খাওয়াবে? দিচ্ছি, কিন্তু তোমাদের খেলাটা যে এবার বন্ধ করতে হবে। কেন? আমার কাছে এক্ষুনি একজন আসবেন। কে? জনৈক আর্মেনিয়ান মহিলা। আর্মেনিয়ান? তিনি তোমার সন্ধান পেলেন কি করে? হয়তো কাগজে পড়ে, কিংবা কোনো ম্যাগাজিন ট্যাগাজিন। আমার থার্ড আইয়ের নাম তো এখন একেবারে অপরিচিত নয়। দাবা ভুলে গিয়েছে টুকুর। টকবক করে ফুটছে উত্তেজনায়। চোখ গোল গোল করে বলল, তাহলে একটা নতুন কেস বলো। আমার সামার ভ্যাকেশনটা তাহলে মাঠে মারা যাচ্ছে না। ধীরে মিস ওয়াটসন, ধীরে। আগে তিনি পায়ের ধুলো দিন, তার সমস্যাটা কি শুনি, আদেও তাকে ক্লায়েন্ট হিসাবে নেব কিনা ভেবে দেখি, তারপর না হয় নাচন কোদনটা শুরু করিস। তা মিতিন যতই জল ঢেলে দেওয়ার চেষ্টা করুক, টুপুরের কৌতূহল কিন্তু নিভল না। একটা রহস্যের গন্ধ পাচ্ছে সে। মিতিন রান্নাঘরে যেতেই পার্থ মেশোকে জিজ্ঞেস করলো, আর্মেনিয়ান মহিলার কি কেস হতে পারে বলো তো? পার্থ দাবার ঘুঁটি বাক্সে পড়ছিল। ঠোঁট উল্টে বলল, কি করে আন্দাজ করি বল? 2-4 দিনের মধ্যে তো লোকাল আর্মেনিয়ানদের নিয়ে কোনো ঘটনা কাগজে বেরিয়েছে কিনা তাও তো মনে পড়ছে না। তবে এটুকু বলতে পারি, আর্মেনিয়ানরা মূলত বেনিয়া, অর্থাৎ কেসটা ধরলে তোর মাসির 2 পয়স আসবে। কথাগুলো শুনতে পেয়েছিল মিতিন। গলা উঠিয়ে বলল, গাছে কাঁঠাল গোফে তেল করো না। কলকাতার আর্মেনিয়ানরা মোটেই তেমন বড়লোক নন, অন্তত এখন যারা থাকেন, এবং এদের অধিকাংশই বয়স্ক। অনেকে চার্চ থেকে সাহায্য পান, আবার কেউ কেউ খ্রিস্টানদের হোমেটোমেও আছেন। যা চলে। তাহলে তুমি মহিলাকে আসতে বললে কেন? বেকার খাটবে নাকি? মিতিন ফের গলা তুলে বলল, শোনো, ঠিকঠাক কেস হলে এই প্রজ্ঞা পারমিতা মুখার্জি কখনোই টাকার হিসাব করে না স্যার। এ কথা জজেও মানে। টুপুর মনে মনে সায় দিল। নয় নয় করে কম কেসে তো মাসি সাকরেদি করল না সে। স্রেফ অর্থপ্রাপ্তির আশায় মিতিন মাসি কোনো রহস্যের পেছনে ছুটে বেড়াচ্ছে, এমনটা কি কখনো দেখেছে? এই তো গত বছরই কি দারুণ একটা কেরামতি দেখালো। বিয়ের 72 ঘন্টা আগে কনের নেকলেস উধাও। মাত্র একদিনেই মিতিন মাসি উদ্ধার করে আনলো কণ্ঠহার। গরিব মেয়েটার বাবার কাছ থেকে একটা পয়সাও নেয়নি মিতিন মাসি।
তেমন অভাগা কেউ এলে মিতিন মাসি অবশ্যই এবারও টাকা নিয়ে মাথা ঘামাবে না। দাবার বোর্ড আর ঘুঁটি রাখতে গিয়েছিল পার্থ। ফিরে সোফায় হেলান দিয়েছে, বিজ্ঞ ভঙ্গিতে বলল, কলকাতার সঙ্গে আর্মেনিয়ানদের কিন্তু একটা নারীর টান আছে। টুপুর নড়ে বসল। কি রকম? সাদা চামড়ার মধ্যে ওরাই কলকাতার সবচেয়ে পুরনো বাসিন্দা। ব্রিটিশ, পর্তুগিজ, ওলন্দাজ, দিনেমারদের ঢের আগে ওরা এখানে বসতি স্থাপন করেছিল। প্রত্যক্ষ প্রমাণও আছে। জব চার্নক আমাদের এই শহরে এসেছিলেন 1690-তে। তার অন্তত 60 বছর আগে কলকাতায় এক আর্মেনিয়ান মহিলাকে সমাধি দেওয়া হয়। মহিলার নাম ছিল রেজা বিবি। বিশ্বাস না হয়তো আর্মেনিয়ান চার্চের গোরস্থানে গিয়ে সমাধি ফলকটা দেখে আসতে পারিস। ছোট ট্রেতে কফি সাজিয়ে মিতিন হাজির। কাপগুলো হাতে হাতে ধরিয়ে দিয়ে বলল, তাতে কিছুই প্রমাণ হয় না স্যার। একটা মাত্র সমাধি দেখেই ধরে নেব আর্মেনিয়ানরা তখন এখানে বাস করত? কেন ধরবো না শুনি? গির্জার সমাধি ক্ষেত্রে ওই সময়কার আর কোনো আর্মেনিয়ানের সমাধি নেই, তাই ইতিহাস বলছে ওখানে নেক্সট সমাধি আছে 1720-তে। মাঝে 80-90 বছরে আর একজনও আর্মেনিয়ান মারা যাননি, এটা বলতে চাও? আসলে কি হয়েছিল জানিস? কলকাতা তো তখন ঘোর জঙ্গল। বন জঙ্গলের ফাঁকে ফাঁকে গোটা কয়েক গ্রাম ছাড়া এখানে আর কিচ্ছু ছিল না। আমার ধারণা নদী দিয়ে তখন হয়তো কোনো আর্মেনিয়ান জাহাজ যাচ্ছিল। ওই মহিলা কোনো অসুখ বিসুখে জাহাজে মারা যান, কাছেই ডাঙায় তাকে সমাধিস্থ করা হয়। তারপর যখন শহরটা গড়ে উঠল তখন ওই সমাধিটা খুঁজে পেয়ে আর্মেনিয়ানরা ওখানেই একটা চার্চ প্রতিষ্ঠা করলেন। তার মানে আর্মেনিয়ান চার্চ পরে হয়েছে? অবশ্যই। রেজা বিবি মারা গিয়েছেন 1630-এ, আর চার্চটা তৈরি হয়েছে 1724-এ। মাঝে 94টা বছরের ব্যবধান, বুঝলে? তর্কে জুত করতে না পেরে পার্থ গুম। টুপুর মুগ্ধ চোখে মিতিনকে বলল, তুমি আর্মেনিয়ানদের সম্পর্কেও এত খবর রাখো? মিতিন চোখ টিপে বলল, ধুস, আমিও কি এত জানতাম নাকি? মহিলা কাল ফোনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর ইন্টারনেট ঘেটে মগজ ব্যাংকটাকে একটু ভারী করে নিলাম। তোর মেশো তো পুরনো কলকাতার উপর হেভি ফান্ডা লড়ায়, ওকেও একটু চিপে দেওয়া গেল। এবার পার্থও হেসে ফেলেছে। মিতিনকে পাল্টা খোঁচা দেবার জন্য জিভে শান দিতে যাচ্ছিল, ডোরবেল টুংটাং। টুপুর অস্ফুটে বলল, মহিলা এসে গেলেন নাকি? মনে হচ্ছে। খুব পাংচুয়াল তো। 6:30 আসবেন বলেছিলেন, একেবারে কাঁটায় কাঁটায়। মাসি বঞ্জির কথার মাঝেই পার্থ গিয়ে দরজা খুলেছিল। আহ্বান জানিয়ে যে মহিলাকে অন্দরে নিয়ে এলো সে কিন্তু মোটেই প্রবীণা নয়। বড় জোর মিতিনের বয়সী, 2-1 বছরের ছোটও হতে পারে। দেখে দিন দরিদ্র ভাবাও অসম্ভব। রীতিমতো ছকছকে চেহারা, তকতকে বেশবাস। গায়ের রংটি পাকা গমের মতো। কোকড়া কোকড়া এক মাথা, কুচকুচে কালো চুল টান টান করে বাঁধা। নীলচে চোখে বিদেশিনী আভাস। পরনে লং স্কার্ট আর ফুল হাতা বাহারি টপ, দুটোই যথেষ্ট মহার্ঘ। হাতে কালো ভ্যানিটি ব্যাগ ঝুলছে, ব্যাগের গায়ে নামি ইতালিয়ান কোম্পানির মনোগ্রাম। মিতিন উঠে সৌজন্যের সুরে বলল, I am Progya Parumita Mukherjee. You can call me Mitin. I am Hasmik Vardon. ডিম্বাকৃতি মিষ্টি মুখখানায় হাসি ফুটেছে। ইংরেজি টান মেশানো বাংলায় বলল, আর্মেনিয়ানে হাসমিক মানে ইংরেজিতে জসমিন। আমাকে সবাই জসমিন বলেই ডাকে। Oh, nice name. Please take your seat. জেসমিন ছোট সোফাটায় বসেছে, একটু যেন আড়ষ্ট। পার্থ আর টুপুরের সঙ্গে জেসমিনের পরিচয় করিয়ে দিয়ে মিতিন বলল, কফি চলবে? নো থ্যাঙ্কস, আমি চা কফি খুব কম খাই। অ্যাজ ইউ প্লিজ। টেবিলে পড়ে থাকা কফির ট্রেটা ডাইনিং টেবিলে রেখে এলো মিতিন। 1 গ্লাস জলও এনেছে। টেবিলে গ্লাসটা নামিয়ে বড় সোফাটায় বসলো টুপুরের পাশে। কেজো গলায় বলল, হ্যাঁ, এবার শোনা যাক, আপনার প্রবলেমটা কি?
পার্থ আর টুপুরকে এক ঝলক দেখে নিয়ে জেসমিন বলল, কিভাবে যে স্টার্ট করি। আমি থাকি মার্কুয়ে স্ট্রিটে। নিজেদের বাড়ি? না, আমার আঙ্কেল মানে পিসেমশাইয়ের বাড়ি। অনেক বছর ধরেই পিসেমশাইয়ের সঙ্গে আছি। ওদের কোনো সন্তান নেই তো, আমি ওদের মেয়ের মতো। আপনার বাবা মা? নেই। রাশিয়া ভেঙে যখন আবার আর্মেনিয়া স্বাধীন হলো, আমাকে পিসির কাছে রেখে বাবা মা একবার দেশটা দেখতে যান। ওখানেই এক প্লেন ক্র্যাশে দুজনে একসঙ্গে। তখন আই ওয়াজ 16। তারপর থেকে আঙ্কেল আন্টির কাছেই থাকি। বিয়ে করেননি? এখনো হয়ে ওঠেনি। আঙ্কেল আন্টির দেখভাল করার জন্যই কি? খানিকটা হয়তো তাই। আর এই মুহূর্তে তো বিয়ের প্রশ্নই ওঠে না। কেন? রিসেন্টলি আঙ্কেল মারা গেলেন গত 22শে ডিসেম্বর। জাস্ট 3 মাস হয়েছে। ও, তা কি হয়েছিল আঙ্কেলের? হার্ট অ্যাটাক। হসপিটালে নিয়ে যাওয়ার সুযোগ পাইনি। কত বয়স হয়েছিল? নট মাচ, অনলি 73। মিতিন মাসির প্রশ্ন করার ধারাটা লক্ষ্য করছিল টুপুর। ক্রমাগত কথা চালাচালি করে কি সুন্দরভাবে সহজ করে দিচ্ছে জেসমিনকে। সঙ্গে সঙ্গে জানা হয়ে যাচ্ছে ছোটখাটো তথ্য, যা হয়তো আপাত চোখে অদরকারি, আবার কাজে লেগে যেতেও পারে। আলাপচারিতার ফাঁকে জেসমিন কখন যেন হাতে তুলে নিয়েছিল গ্লাসটা। জলটুকু শেষ করে একটুক্ষণ চুপ, তারপর গলা ছেড়ে বলল, হ্যাঁ, যা বলতে আসা। আমরা খুব বিপদে পড়েছি ম্যাডাম। কিরকম? একটা হিরে ছিল বাড়িতে। আঙ্কেলের মৃত্যুর পর থেকে সেটা মিসিং। হিরে? কত বড়? প্রায় ধরুন 5 ক্যারেট। টুপুরের চোখ পিটপিট। কি বলে জেসমিন? অত বড় একটা হিরে গায়েব? মিতিন অবশ্য তেমন অবাক হয়নি, যেন এমন একটা কিছুই সে জেসমিনের মুখে শুনবে বলে আশা করেছিল। ভাবলেশীন ভঙ্গিতে হেলান দিল সোফায়। স্বাভাবিক স্বরে বলল, আমাকে হিরেটা উদ্ধার করে দিতে হবে, তাই তো? জেসমিন উৎকণ্ঠিত মুখে মিতিনকে দেখছিল। মিনতির সুরে বলল, হ্যাঁ ম্যাডাম, অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। এক্ষুনি কথা দিতে পারছি না। আগে সাফ কয়েকটা প্রশ্নের উত্তর চাই। বলুন না, কি জানতে চান? ডায়মন্ডটা এক্স্যাক্টলি কবে খোয়া গিয়েছে? আঙ্কেলের মৃত্যুর পর আন্টি সিন্দুকটা প্রথম খোলেন 25শে ডিসেম্বর সকালে। তখনই আবিষ্কার করেন হীরের বক্সটা খালি। অমন একটা দামি স্টোন বাড়িতে থাকতো কেন? 3 পুরুষ ধরে ওটা তো আয়রন চেস্টেই ছিল ম্যাডাম। ইন্স্যুরেন্স করানো হয়নি নিশ্চয়ই? থাকলে কি আর আপনার কাছে আসতাম? ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেম ঠুকে বসে থাকবে, তাই তো? সেটা সোজাও হতো অনেক। মিতিন টান টান। কিন্তু কেন ইন্স্যুরেন্স করানো হয়নি? বলতে পারবো না। ইন্স্যুরেন্সের ব্যাপারটা অ্যাকচুয়ালি কখনো মাথাতেই আসেনি। চিরকালই শুনে আসছি আরাকেল পরিবারের গুড লাক হিসেবে হিরে আয়রন চেস্টে আছে, থাকবে। আপনার পিসেমশাইয়ের টাইটেল বুঝি আরাকিয়েল? হ্যাঁ স্যার, আঙ্কেলের পুরো নাম জোসেফ মেলিক আরাকিয়াল। ওরা কলকাতার খুব পুরনো বাসিন্দা। প্রায় 125 বছর আগে ওদের পূর্বপুরুষ মিস্টার আগা প্যাট্রিক আরাকিয়াল কলকাতার আর্মেনিয়ান চার্চকে একটা বড় ঘড়ি উপহার দেন। গির্জার পাঁচিলটাও ওরই পয়সায় তৈরি। বলেন কি? পার্থর চোখ গোল গোল। আরাকিয়েল ফ্যামিলি 200-250 বছর ধরে কলকাতায়? না, মাঝে সুরাতে চলে গিয়েছিলেন। আঙ্কেলের গ্রেট গ্র্যান্ডফাদার আবার কলকাতায় ফিরে আসেন। মার্কুয়ে স্ট্রিটের বাড়িটা তারই তৈরি। হিরেটাও তার সময় থেকেই ও বাড়িতে। বুঝলাম। মিতিনের কপালে পাতলা ভাঁজ। হিরে চুরির 3 মাস পরে আমার কাছে এলেন যে বড়? আগে পুলিশের দ্বারস্থ হয়েছিলাম ম্যাডাম। তারা তো এখনো কিছুই করে উঠতে পারলো না। থানায় গেলেই শুধু শুনতে হয় হচ্ছে, আমরা তো তদন্ত চালাচ্ছি।
এদিকে আন্টির তো চিন্তায় চিন্তায় শরীর ভেঙে যাওয়ার জোগাড়। একে আঙ্কেলকে হারানোর শোক, তার উপর ওই হিরে। মরিয়া হয়ে ভাবলাম যদি কোনো প্রাইভেট ডিটেকটিভের সাহায্য নেওয়া যায় আর কি। আমার এক বাঙালি বন্ধু আপনার নামটা সাজেস্ট করলো। ইনফ্যাক্ট কালই আপনার ফোন নম্বর পেয়েছি। পুলিশকে কবে ইনফর্ম করেছিলেন? ওই দিনে 25শে ডিসেম্বর। তা পুলিশ কি সঙ্গে সঙ্গে এলো? তা এলো, প্রচুর জেরা করলো সবাইকে, আন্টিকেও বাদ দেয়নি। চাবি আর সিন্দুকের ফিঙ্গারপ্রিন্ট নেয়নি? সবই করেছিল ম্যাডাম, আবার কিছুই করেনি, অর্থাৎ কিছু পায়নি। মানে? চাবি আর সিন্ধুকে তো তখন শুধু আন্টিরই হাতের ছাপ। তা চাবি কি আন্টির কাছেই থাকতো? না না, চাবি তো সর্বদাই আঙ্কেলের জিম্মায়, কোমরে বাঁধা থাকতো। সিন্ধুকও আঙ্কেল ছাড়া কেউ খুলতেন না, তবে এখন চাবি আন্টির হাতে এসেছে। এখন মানে কখন? অবশ্যই আঙ্কেলের মৃত্যুর পরে। আচ্ছা, আপনার পিসি মশাইয়ের হার্ট অ্যাটাকটা কখন হয়েছিল? রাতে শোয়ার পর। চেস্ট পেইন ওঠার মিনিট 15-20 মধ্যেই তো সব শেষ। তখন বাড়িতে আপনারা কে কে ছিলেন? আমি, আন্টি আর নির্মলা। এই নির্মলাটিকে? নির্মলা মেরি বিশ্বাস, আমাদের হাউসমেট। রাত দিন থাকে, বাড়ির লোকের মতোই হয়ে গিয়েছে। অর্থাৎ আঙ্কেল যখন মারা যান বাড়িতে আপনারা 3 জন? তা কেন, ডাক্তারবাবুও ছিলেন, ডাক্তারের হাতের উপরে তো আঙ্কেল। আর ফোনে খবর পেয়ে হ্যারিও প্রায় সঙ্গে সঙ্গে চলে এলো। হ্যারি? আঙ্কেলের দাদার ছেলে, ফ্রিজফুল স্ট্রিটে থাকে, কার্নানি ম্যানশনে। এছাড়া নির্মলা ঘাবড়ে গিয়ে বাড়াতেদের খবর দেয়, তারাও এসে গিয়েছিল। আপনাদের কজন ভাড়াটে? 2টো ফ্যামিলি, একতলায় থাকে। তারাও কি আর্মেনিয়ান? এই শহরে আর্মেনিয়ান আর কোথায় ম্যাডাম, কমতে কমতে সাকুল্যে আমরা এখন 100 জনও হব কিনা সন্দেহ। বেশিরভাগই হয় অস্ট্রেলিয়ায় কেটে পড়েছে, নয়তো ব্যাক টু আর্মেনিয়া। আমাদের টেনেন্টদের মধ্যে একটা ফ্যামিলি অ্যাংলো ইন্ডিয়ান, অন্যটি কেরালার খ্রিশ্চান। আচ্ছা, আর কি এসেছিল সেদিন? বাহাদুর, মানে আমাদের দারোয়ান 1-2 বার দোতলায় উঠেছিল। ডাক্তারবাবু যে ইঞ্জেকশনটা লিখে দিয়েছিলেন, বাহাদুরই দৌড়ে গিয়ে কিনে আনে। ওষুধটা অবশ্য পুশ করার আর সময় পাওয়া যায়নি। তার মানে সেদিন রাত্রে আপনাদের বাড়িতে অনেক লোক? হ্যাঁ, যাদের কথা বললাম, ভাড়াটেরা আসা যাওয়া করছিল। হ্যারি তো থেকেই গেল। ও হ্যাঁ, হ্যারির বউ সুজানও এসেছিল ভোর রাতে। তা আপনারা কি সারা রাত আঙ্কেলের ডেড বডির পাশে ছিলেন? কেউ না কেউ তো ছিলই, হয় নির্মলা, নয় হ্যারি, কিংবা একতলার কেউ। আমি ঢুকছি বেরোচ্ছি, মাঝে অবশ্য ঘণ্টাখানেকের জন্য নিজের ঘরে গিয়েছিলাম। আন্টি খুব কান্নাকাটি করছিলেন, তো তাই জোর করে তাকে আমার ঘরে শোয়াতে হয়েছিল। আন্টির মাথায় হাত বোলাতে বোলাতে কখন আমারও চোখ দুটো একটু জড়িয়ে আসে। সুজান আসার পরে অবশ্য জেগে যাই। তারপর তো একের পর এক আত্মীয়, প্রতিবেশী আর বন্ধুরা আসতে শুরু করলো। আচ্ছা, ফিউনারাল কি পরদিনই হয়েছিল? হ্যাঁ, সকালেই বডি প্রিসার্ভেনে পাঠিয়ে দেওয়া হয়। তারপর সব ব্যবস্থা করে সূর্যাস্তের আগেই। এরপর আপনি কি প্রশ্ন করবেন আমি জানি ম্যাডাম। হ্যাঁ, প্রিসার্ভেনে পাঠানোর আগে আঙ্কেলকে যখন সোপ পড়ানো হচ্ছে, তখনই সুজান আঙ্কেলের কোমর থেকে সিন্দুকের চাবিটা খুলে আন্টির হাতে দেয়। যতদূর জানি আন্টি তারপর থেকে চাবি আর কাছছাড়া করেননি। নিতিন হেসে ফেলল। ভালোই থট রিডিং পারেন দেখছি। তা নয় ম্যাডাম, বেশ কয়েকবার পুলিশের কাছে ভাইটাল কোয়েশ্চেনটার উত্তর দিতে হয়েছে যে। হবেই তো, ওটাই তো আসল পয়েন্ট। একটা বাচ্চা ছেলেও বুঝতে পারবে যে রাত্রির থেকে ভোরের গ্যাপটুকুর মধ্যে হিরেটাকে সরানো হয়েছে। মিস্টার আরাকিয়েলের কোমর থেকে চাবি নিয়ে সিন্দুক খুলে হাতানো এবং সিন্দুক লক করে আবার চাবি কোমরে গুঁজে দেওয়া, এ তো জাস্ট মিনিট কয়েকের কাজ। পুলিশও তো তাই বলছে, যুক্তিও।
কিন্তু আমার মন যে কিছুতেই সায় দিচ্ছে না। ভেবেই পাচ্ছে না শোকের মুহূর্তে কে ওই অপকর্ম করতে পারে। আপনার মনটা বোধহয় একটু বেশি সরল মিস ভার্দন। ভেবে দেখুন, সেই রাত্রিরে যারা ডেড বডির কাছে ছিল তারা সকলেই তো ডায়মন্ডটার কথা জানতো। তা ঠিক, তবে তবে কিছু নেই। লোভের বশবর্তী হয়ে মানুষ কি না করতে পারে। আমার তো মাথাতেই ঢুকছে না কি করে আপনার পিসেমশাই ওরকম একটা দামি জিনিস ঘরে রাখার সাহস পেয়েছিলেন। সেদিন না হয় ডামাডোল ছিল, এমনি দিনেই তো ওটা যে কোনো সময় চুরি ডাকাতি হয়ে যেতে পারতো। না, সেটা বোধহয় সহজ ছিল না। আঙ্কেল অসম্ভব সাবধানে ছিলেন। বাইরের লোক তো দূরস্থান আমাদের কারোর সামনে উনি সিন্দুক খুলতেন না, এমনকি আন্টির সামনেও নয়। তাছাড়া সিন্দুকে সিকিউরিটি অ্যালার্মের বন্দোবস্ত আছে। চাবি ছাড়া খোলা বা ভাঙার চেষ্টা করলে সাইরেন বেজে উঠবে। কিন্তু চাবিটার জন্য তো উনি যে কোনো দিন মার্ডারও হয়ে যেতে পারতেন। সে ভয় তো ছিলই। আমি আর আন্টি কতবার বুঝিয়েছি, বলেছি ব্যাংকের বলটা রেখে আসতে। আঙ্কেল শুনতেনই না। হিরেটা বাড়িতে না থাকলে নাকি সংসারে অমঙ্গল হবে। টুপুর ফস করে বলে উঠল, আপনি কখনো হিরেটা দেখেছেন? একবার অস্ট্রেলিয়া থেকে ওর এক কাজিন এসেছিলেন, তার ফিরাফিরিতেই বের হয়েছিল। কেমন দেখতে? অনেকটা পায়রার ডিমের মতো, তবে আর একটু ছোট। গোটা গা নিখুঁতভাবে কাটা, পালিশটা অসাধারণ। বাক্স খুললেই ঝলমল করে ওঠে। ওই অপরূপ হিরে চুরি যাওয়াটা যে কতটা দুর্ভাগ্যের। জেসমিনের বাক্য শেষ হলো না, মিতিনের মোবাইল ঝংকার তুলেছে। সেলফোন কানে চেপে উঠে গেল মিতিন। ব্যালকনিতে দাঁড়িয়ে কথা সারছে। টুপুর জেসমিনকে দেখছিল। কথা থামিয়ে বসে আছে চুপচাপ, মাথা ঝুঁকিয়ে। গোলাপি নেল পলিশ লাগানো নখে আঙুল বোলাচ্ছে আনমনে। বোঝাই যাচ্ছে ভারী উদ্বেগে রয়েছে। একে পিতৃসম পিসেমশাইয়ের আকস্মিক মৃত্যু, তাই একখানা আস্ত হিরে লোপাট। জেসমিনের তো বিচলিত হয়ে পড়া স্বাভাবিক। বেচারা। মিতিন ফিরেছে। মোবাইল ফোন টেবিলে রেখে কোনো ভূমিকা না করেই বলল, হ্যাঁ, কেসটা আমি নিচ্ছি। বিষাদের ছায়া সরে পলকে জেসমিনের মুখে অনাবিল হাসি। কৃতজ্ঞ স্বরে বলল, সো কাইন্ড অফ ইউ। এই মুহূর্তে আপনার মতো একজন নামী গোয়েন্দাকেই আমাদের প্রয়োজন। আন্টি অবশ্যই এবার মনে খানিকটা বল পাবেন। দেখুন, আমি যথাসাধ্য চেষ্টা করব। মিতিন মিষ্টি করে হাসল। কবে আপনাদের বাড়ি যাওয়া যায় বলুন তো? কাল? কালকের দিনটা বাদ দিন ম্যাডাম, পরশু আসুন। কাল আমার কিছু বিজনেস অ্যাসাইনমেন্ট আছে। ও, আপনি ব্যবসা করেন বুঝি? তেমন বড় কিছু নয়, নিজেই ডিজাইন করে শৌখিন মোমবাতি বানাই। নিউ মার্কেট আর নতুন শপিং মলগুলোয় 2-4টে বাঁধা দোকান আছে, ক্যান্ডেলগুলো তাদের সাপ্লাই দিই। বলতে বলতে ভ্যানিটি ব্যাগ থেকে ভিজিটিং কার্ড বের করেছে জেসমিন। মিতিনকে বাড়িয়ে দিয়ে বলল, এতে বাড়ির অ্যাড্রেস আর ফোন নাম্বারটাও পেয়ে যাবেন। আর ডিরেকশনটা হলো ফ্রি স্কুল স্ট্রিট দিয়ে মার্কেট স্ট্রিটে ঢুকে। আমি চিনে নেব। তাহলে পরশুই যাচ্ছি, বিকেলে অ্যারাউন্ড 6। ওকে ওকে, আন্টিকে আমি আজই জানিয়ে রাখছি। জেসমিন উঠে পড়ল। দরজার দিকে যেতে গিয়েও থমকেছে। ঘুরে ঈষৎ সংকোচের সুরেই বলল, ম্যাডাম, আপনার ফিজটা পরে সেটেল করব, আগে কাজ তো স্টার্ট করি। তবু এখন একটা অ্যাডভান্স। আচ্ছা, পরশু তো যাচ্ছি, তখন দেখা যাবে। খটখটিয়ে হিল বাজিয়ে জেসমিন চলে যেতেই পার্থ গজগজ করে উঠেছে। তোমার কি কোনোদিনও আক্কেল হবে না? মিতিন ভ্রুকুটি হানল। কেন? মিস আসমিক ভার্দনের পেট থেকে আরো কিছু ইনফরমেশন টেনে আনবো ভাবছিলাম, তুমি এমন তাড়া দিয়ে ভাগালে। নতুন কি জানতে শুনি? অ্যাটমসফিয়ারটা, যাদের যাদের নাম করলো তাদের কাকে কাকে সন্দেহ করা উচিত, তারা সব কে কেমন লোক,
হীরের প্রতি কার কতটা লোভ আছে। হীরের উপর লোভ? মিতিন শব্দ করে হেসে উঠল। সে তো দুনিয়ার সববার। চান্স পেলে তুমি আমি হীরে চুরি করে ফেলবো কিনা তার কোনো ঠিক আছে? হ্যাঁ, তোমার দৌড় আমার জানা আছে। অ্যাডভান্সের টাকাটাও তো ছেড়ে দিলে। ঠিকই তো, টুপুর সায় দিল। আরাকিয়াল ফ্যামিলির যথেষ্ট পয়সা আছে, টাকা তোমার নেওয়াই উচিত ছিল। আরে টাকা তো এসেই যাবে। মিতিন চোখ নাচালো। তা হ্যাঁ রে, হাঁ করে জেসমিনের কথা তো গিললি, কিছু বুঝলি কি? কেস তো সোজা, তুমি একটু সুতো নাড়ালেই কালপ্রিট ধরা পড়ে যাবে। অত জল ভাত নয় রে টুপুর, আমার তো ধারণা প্যাঁচ একটা আছে। কিরকম? দেখা যাক। মিতিন উঠে বুমবুমের খাবার গরম করতে গেল। পার্থ রিমোট টিপে টিভি চালিয়েছে। চুপচাপ বসে ভাবছিল টুপুর। প্যাঁচের কথা বলল কেন মিতিন মাসি? এই কেসে কি ধরনের প্যাঁচ থাকতে পারে? টুপুর জোরে জোরে মাথা ঝাঁকালো। না, মগজে কিচ্ছু আসছে না। সকাল থেকে আকাশ আজ মেঘলা, এক ফোঁটাও হাওয়া নেই। চৈত্র মাসের 10 তারিখ হয়ে গেল, এখনো একটা কালবৈশাখী এলো না। রোজই বেলা বাড়লে মেঘগুলো বেপাত্তা হয়ে যায়। চলতে থাকে বিচ্ছিরি চাঁদি ফাটা গরম, ভ্যাপসা ভ্যাপসা গা জ্বালানো। গরমের মধ্যেই টুপুরকে নিয়ে দুপুরে বেরিয়ে পড়েছিল মিতিন। ঢাকুরিয়া থেকে ট্যাক্সি ধরে শটান নিউ মার্কেট, নতুন থানাটায়। আরক্ষা বাহিনীর অফিস রীতিমতো ব্যস্ত তখন। ঘরখানা পেরিয়ে মিতিন ওসির চেম্বারে উঁকি দিয়েছে। মধ্যবয়সী থলথলে চেহারার অফিসারটি এক কনস্টেবলকে খুব দাবড়াচ্ছিলেন। মিতিনদের দেখে তার গলা থেকে বুলেট ছিটকে এলো। ইয়েস। মিতিন রেজু স্বরে বলল, আমি প্রজ্ঞা পারমিতা মুখোপাধ্যায়। আপনাকে সকালে ফোন করেছিলাম। আপনি তিনি? আসুন, সঙ্গে লেজুরটিকে। আমার বঞ্চি কেসে আমাকে হেল্প করে। পড়াশুনো ফেলে চোদ্দের পিছনে ঘুরছে। টুপুর সামান্য সিটিয়ে গেল। কিরকম তেড়ে তেড়ে কথা বলেন রে বাবা। মিতিন মাসির সঙ্গে পূর্ব পরিচয় নেই, এ তো বোঝাই যাচ্ছে, তবে নামটা নিশ্চয়ই জানেন। মিতিন ঘরে ঢুকে চেয়ারে বসে পড়েছে বেমালুম। দেখা দেখি টুপুরও বসলো আড়ষ্টভাবে। কনস্টেবলটিকে ছেড়ে দিয়ে অফিসার গলা খাঁকড়ানি দিলেন। হ্যাঁ, কি যেন একটা দরকার ছিল আপনার? এবার মিতিন বিনীত স্বরে বলল, মার্কুইস স্ট্রিটের এক আর্মেনিয়ান ফ্যামিলি। সেই হিরে চুরির কেস? ওটা তো সেকেন্ড অফিসার দেখছেন, বিশ্বনাথ মই। তা আমি কি বিশ্বনাথ বাবুর সঙ্গে একটু কথা বলতে পারি? উনি কি আছেন? দাঁড়ান দেখছি। বলেই কলিং বেলে মুষ্টাঘাত। ঝং শব্দ বেজে উঠতেই হুমড়ি খেয়ে ঘরে পড়ল এক উর্দিধারী। ঝটাক সেলুট মারতেই হুকুম জারি হলো, মই কবলাও। হুকুম বর্দার বাইরে যেতেই মিতিন কেঠো হেসে বলল, আপনার খুব দাপট আছে শুনেছি। অনিশ্চয় মজুমদার আপনার খুব প্রশংসা করছিলেন। আপনি আইজি সাহেবকে চেনেন নাকি? কেসের সূত্রে আলাপ। এখন ফ্যামিলি ফ্রেন্ডের মতো হয়ে গিয়েছেন। বাড়িতে আসেন তো মাঝে মধ্যে। জাঁতরেল অফিসার পলকে মাখন এক গাল হেসে বললেন, আগে বলবেন তো, দুটো ঠান্ডা নেই? কি গো বঞ্চি, খাবে তো কোল্ড ড্রিঙ্ক? টুপুরের বাসনায় জল ঢেলে মিতিন বলল, না না, এই গরমে ঠান্ডা খাওয়া ঠিক নয়। তাহলে চা কফি? কিচ্ছু লাগবে না, আমি কাজটা করেই চলে যাব। একটু অতিথি সৎকারের সুযোগ দিলেন না? টুপুরের বেজায় হাসি পাচ্ছিল। হলপ করে বলতে পারে, অনিশ্চয় মজুমদার কসমিন কালেও মিতিন মাসিকে এই অফিসারটির কথা বলেননি। মিতিন মাসি যে এক সময় কি অম্লান বদনে গুল মারে। পিছনে হঠাৎ খোনা খোনা গলা, আমায় ডাকছেন স্যার? ঘাড় ঘুরিয়েই টুপুর বুঝল ইনি বিশ্বনাথময় না হয়ে জানি না।
পদবীটি চেহারার সঙ্গে একেবারে খাপে খাপে মিলে গিয়েছে। লিকলিকে রোগা চশমা পরা তাল ঢ্যাঙা মানুষটিকে দেখলে গা বেয়ে চচ্চড়িয়ে উঠে যেতে ইচ্ছে করবে। বড়বাবু গলা ফের রাশভারী করে বললেন, এই ম্যাডামকে চেনেন? দুদিকে মাথা দোলালেন বিশ্বনাথ। না তো স্যার। নামি ডিটেকটিভ প্রজ্ঞা পারমিতা মুখোপাধ্যায়, আইজি সাহেবের বন্ধু। মার্কো স্ট্রিটের হিরে চুরির ব্যাপারটাই উনি আপনার কাছে কিছু জানতে চান। ও আচ্ছা, চেয়ার টেনে বসলেন বিশ্বনাথ। তা কি জিজ্ঞাসা আছে ম্যাডাম? না মানে কেসটা তো আপনি ডিল করছেন, তো কি মনে হচ্ছে? বেশ ভজঘট। ওই হিরে উদ্ধার হওয়া খুব মুশকিল। কেন, পাচার হয়ে গিয়েছে বলে মনে হয়? লোকাল মার্কেটে বিক্রি হয়নি এ ব্যাপারে আমি নিশ্চিত। ওই সাইজের হিরে কোনো জহুরির কাছে বাঁকা পথে এলে শোরগোল পড়ে যেত। সোর্স তো আমাদের আছেই, কানে ঠিক চলে আসতো খবর। আর যদি বাইরে কোথাও চালান হয়ে গিয়ে থাকে? সে আশঙ্কা আমি খতিয়ে দেখিনি তা নয়। ভেবে দেখুন, চোর যদি হিরেটা কাউকে পাস করে তার বিনিময়ে নিশ্চয়ই মোটা টাকা নেবে, এবং সেই টাকা হজম করে ঘাপটি মেরে থাকা বেশ কঠিন কাজ। ব্যাংকে তা রাখতে পারবে না, সুতরাং উসকুস করবে খরচ করার জন্য। হয় অ্যাসেট কিনবে, নয়তো স্রেপ ওড়াবে। সন্দেহভাজন কারোর সম্পর্কেই এখনো সেরকম পিকচার পাইনি। মিতিন ভুরু কুচকে বলল, তা কত দাম হতে পারে হিরেটা? এটা অবশ্য অনেকটাই নির্ভর করে যে কিনেছে তার শখ মর্জির ওপর। 5 টাকার জিনিস কেউ যদি 20 টাকা দিয়ে কেনে, আপনি কি আপত্তি করতে পারবেন? তবে বাজার চলতি মূল্য সম্পর্কে আমি একটা আন্দাজ করতে পারি। মিসেস আরাকিয়েল বলেছিলেন হিরেটা নাকি গোলকুন্ডা মাইন্সের, এবং ওটি নাকি 3 পুরুষের সম্পত্তি। তা যদি তাই হয় তবে ক্যারেট পিছু কম করে 40 লাখ। যে নিয়েছে তার এখন সাপের ছুঁচো গেলা দশা, না পারছে ফেলতে, না পারছে গিলতে। আমিও তককে তককে আছি, যেই না খলস ছেড়ে গা ছাড়া দেবে অমনি ক্যাঁক। মিতিন হেসে বলল, শুনলাম তো আপনি কোষে জেরা করেছেন। তা কাকে কাকে আপনার সন্দেহ হয়? বিশ্বনাথ বুঝি সামান্য অস্বস্তি বোধ করলেন। চশমা ঠিক করতে করতে বড়বাবুর দিকে তাকাচ্ছেন। বড়বাবু ঢক করে ঘাড় নাড়লেন। মিতিন তাড়াতাড়ি বলল, বিশ্বনাথ বাবু, ডোন্ট মাইন্ড। আপনার লিড থেকে যদি হিরে চোরকে ধরতে পারি, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, কৃতিত্বটা আমি আপনাকেই দেব। আমার তালিকায় প্রত্যেকেই সন্দেহভাজন। বিশ্বনাথের আঙুল ফের চশমায়। গলায় খানিক রহস্য মিশিয়ে বললেন, মিসেস আরাকিয়েল নিজেই নাটকটি রচনা করতে পারেন। তারপর ধরুন, মহিলার যে ভাইজিটি সঙ্গে থাকে, কি যেন নাম? জেসমিন। হ্যাঁ, জেসমিন। সে তো মিস্টার এন্ড মিসেস আরাকিয়েলের সবচেয়ে নিকটজন। চাবিটা অকুস্থল থেকে হাতিয়ে সে যে কুকাজটি করেনি তাও কি নিশ্চিত বলা যায়? আর রাত দিনের কাজের মহিলারা যে কত কি কাণ্ড ঘটাচ্ছে সে তো আপনারা রোজ কাগজেই দেখতে পাচ্ছেন। সুতরাং হাউসমেটটিকেও আমি ক্লিনচিট দেব না। আর হ্যারি? সেও তো মোটেই সাধু পুরুষ নয়। পিটোরিয়া স্ট্রিটে তার একটি হোটেল আছে। হোটেলটি খুব একটা সুনাম নেই, মাঝে মাঝেই সেখানে জুয়ার আড্ডা বসে। হ্যারির আর্থিক অবস্থাও এখন পড়তির মুখে। এই ধরনের মানুষেরা কখন কি যে করে বসে বলা কঠিন। আর একতলার ভাড়াটেদের মধ্যে ডিজুসা বড় চাকরি করতেন বটে, তবে তার পুত্রটি ঘর অপদার্থ, রোজগার প্রায় নেই বললেই চলে। সংসর্গও ভালো নয়। বাবার সঙ্গে সেও রাতে উপরে এসেছিল, আমি খবর পেয়েছি। বাকি রইলেন মিস্টার কুরিয়েন। তিনি একটি চিটফান্ড চালান। 3 বার কোম্পানির নাম বদলেছেন। একবার জেলে যেতে যেতে বেঁচেও গিয়েছেন। আশা করি একে কেন সন্দেহ করছি সেটা আর ভেঙে বলার দরকার নেই। আর আছে দারোয়ান বাহাদুর। যতই নিষ্পাপ দেখাক, আমি কিন্তু এখনও তাকে ছেঁটে ফেলিনি। হ্যারির বউও বরের সঙ্গে যোগসাজশ করে। টুপুরের আর কানে ঢুকছিল না, মাথা ঝিমঝিম করছে। বিশ্বনাথময় বোধহয় এবার ডাক্তারকে নিয়েও টানাটানি করবেন, কিংবা মৃত মিস্টার আরাকিয়ালকে। মিতিনের কিন্তু এতটুকুও বিরক্তি নেই। এক গাল হেসে বলল, অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাকে যে অমূল্য সাহায্যটি করলেন তা আমার বহুকাল স্মরণে থাকবে।
এ তো আমার কর্তব্য ছিল ম্যাডাম। আইজি সাহেবের পরিচিত আপনি, প্রয়োজন হলেই চলে আসবেন। বড়বাবু গদগদ মুখে বললেন, সেদিন কিন্তু আপনাকে কিছু খেতেই হবে ম্যাডাম, নিদেন পক্ষে ওই ডাবের জল। হ্যাঁ অবশ্যই। থানা থেকে বেরিয়ে ফের ট্যাক্সি। গনগনে আঁচ লেপে আছে ট্যাক্সির সর্বাঙ্গে। উনুনে বসানো চাটুর মতো গরম সিটে শরীর ছেড়ে দিয়ে টুপুর বলল, বিশ্বনাথ বাবু তোমায় কিন্তু খুব হ্যারাস করলেন, ইচ্ছে করে গুলিয়ে দিলেন ব্যাপারটা। আহা, ওভাবে ধরছিস কেন? উপরতলার সঙ্গে খাতির আছে বলেছে তো, তাই একটু মই ঘষলেন। তাছাড়া সরকারি তদন্তের গোপন তথ্য আমার কাছে গড়গড় করে উগড়ে দেবেন, এতটা আশা করাও কি ঠিক? তাহলে এসেছিলে কেন? 2 ফুটটা তো বেকার গেল। না রে, জীবনের ধন কিছুই যায় না ফেলা। নয় নয় করে ছিটে ফোঁটা তো পেয়েছি, ওগুলোই কুড়িয়ে বাড়িয়ে জড়ো করে এখন খেলাতে হবে। দেখি একটু একটু করে ছবিটাকে সাজাই। বাড়ি ফিরে মিতিন ঢুকে গেল নিজের ছোট্ট স্টাডিতে, বোধহয় ছবি সাজাতেই। মিতিন যে কোনো কেসে কি করে এগোবে এখনো তার থই পায় না টুপুর। দরকারি বা কি, মাসির পাশে পাশে থেকে পর্যবেক্ষণ করে যাওয়াটাই তো যথেষ্ট রোমাঞ্চকর। সুতরাং এক্ষুনি মাসির সঙ্গে বাতচিত করে লাভ নেই। কম্পিউটারে দাবা খেলতে বসে গেল টুপুর। হিরে চুরির প্রসঙ্গ ফের উঠল সন্ধেবেলায়। প্রেস থেকে ফিরে পার্থ উত্তেজিত মুখে বলল, তোর মাসি কাল অ্যাডভান্সটা না নিয়ে ভালোই করেছে রে। মিতিন টুপুরের সঙ্গে বসে টিভি দেখছিল। ভ্রুভঙ্গি করে বলল, তা হঠাৎ এই বোধোদয়? ভেবে দেখলাম এই কেসে আগাম 2-5 হাজার নেওয়া মানে ছুঁচো মেরে হাত গন্ধ করা। তার চেয়ে স্ট্রেট পুরো দক্ষিণাটা হেঁকে দেবে হীরের দামের 1%। টুপুর বলে উঠতে যাচ্ছিল, সে তো অনেক টাকা গো। তাকে থামিয়ে মিতিন সরল মুখে বলল, তাতে লোকসান হয়ে যাবে না তো? কি বলছো? হীরের দাম সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? তোমার আছে? তুমি কি আজকাল হীরের কারবার করছো? আরে বাবা, হীরে ব্যবসায়ীদের সঙ্গে গা ঘষাঘষি তো করি। মনে রেখো, আমার প্রেসটা বউ বাজারে, হ্যাঁ, যেখানে সোনা রূপা হিরে জহরতের দোকান ঠিক ঠিক করছে। বুঝেছি, আজ হীরে সম্পর্কে প্রচুর ফান্ডা নিয়ে এসেছো। আগেই ছিল, আজ আবার একবার ঝালিয়ে নিলাম। পার্থ সোফায় গ্যাঁট হয়ে বসেছে। দুনিয়ার সবচেয়ে বড় হীরেটার নাম জানো কি? কালিনান। ওজন 500 ক্যারেটেরও বেশি। 2 নম্বরে আছে ওরলফ, 300 ক্যারেট। আমাদের কোহিনুরের র্যাঙ্ক 5th। কেটে কুটে তার ওয়েট এখন দাঁড়িয়েছে ওই 102 ক্যারেট। আর 10 নম্বর পজিশনটা হচ্ছে হর্টেনসিয়ার। 20 ক্যারেটের এই ডায়মন্ডটি একসময় ফ্রান্সের রাজ মুকুটে শোভা পেত। এখন অবশ্য হর্টেনসিয়ার ঠাঁই পেয়েছে প্যারিসের লুভার মিউজিয়ামে। মিতিন মুচকি হেসে বলল, তার মানে ওদের তুলনায় আরাকিয়াল বাড়ির হিরে নেহাতি পুঁচকে, কি বলো? যা বাবা, 5 ক্যারেট কি ছোট? কিরকম প্রাইস হতে পারে জানো? কত? আর 2 কোটি মতো। তাই বা কম কি? 1% পাওয়া মানেও তো 2 লক্ষ টাকা, অবশ্য ওজনের হিসেবে। কিন্তু আমার প্রাপ্য তো আরো বেশিও হতে পারে, কারণ হীরের দাম তো শুধু ওজনে হয় না। কোন খনি থেকে সেটা পাওয়া গিয়েছিল, কতটা বিশুদ্ধ, কেমন কাটিং হয়েছে, রং, গ্লেজ সবই ম্যাটার করে। প্লাস বিশেষ এক একটা হীরের কত যে ইতিহাস থাকে। আমাদের কোহিনুরের কথাই ধরো না, মালবের রাজার কাছ থেকে বাবর নাকি কোহিনুর লুট করেছিলেন। মোগল সম্রাটদের হাত ঘুরে সেটা গেল নাদির শাহের কাছে। তারপর পেলেন পাঞ্জাব কেশরী রঞ্জিত সিংহ, এবং শেষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে কুইন ভিক্টোরিয়ার হাতে। এমন হিস্ট্রি আছে বলেই না কোহিনুর এত ফেমাস, এবং দামটাও সব হিসেবের বাইরে। সে যদি বলো, ওরলফের হিস্ট্রি তো আরো ঢের বেশি ইন্টারেস্টিং। এখন যদিও মস্কোয় আছে, কিন্তু আদতে ওটা নাকি ভারতের। দক্ষিণের এক মন্দিরে ওরকম 2খানা হিরে নাকি বিষ্ণুমূর্তির 2 চোখে সেট করা ছিল। এক বেটা ফরাসি সৈনিক যুদ্ধক্ষেত্র থেকে পালানোর সময় ওই মন্দিরে ঢুকে পড়ে। পাথর দুটো দেখেই তো তার চোখ চকচক।
কিন্তু চোখ খুবলে নেওয়ার পরেই লোকটা বেজায় ভয় পেয়ে গেল। সঙ্গে সঙ্গে মন্দির থেকে ধাঁ। তারপর ঘাবড়ে গিয়েই হোক কি হিরে বলে চিনতে না পেরেই হোক, রত্নটিকে সে বেচে দিল এক ব্রিটিশ জাহাজের ক্যাপ্টেনকে, মাত্র 2000 পাউন্ডে। তারপর ক্যাপ্টেন জাহাজ নিয়ে গেল আমস্টারডাম। সেখানে তখন থাকতেন রাশিয়ার এক কাউন্ট গ্রিগরি ওরলফ, রানী ক্যাথরিন দ্য গ্রেটের বিশেষ বন্ধু। 90,000 পাউন্ডে হিরেখানা কিনে ওরলফ উপহার দিলেন রানীকে। আনন্দে আত্মহারা রানী রিটার্ন গিফট হিসেবে আস্ত একখানা প্রাসাদই দিয়ে দিলেন ওরলফকে। 30 বছর পর নেপোলিয়ান হানা দিলেন মস্কোয়। পাছে নেপোলিয়ান হিরেটা নিয়ে চলে যান, ওরলফকে লুকিয়ে রাখা হলো এক পুরোহিতের সমাধিতে। তা নেপোলিয়ানও তো ছাড়নেওয়ালা নন। খুঁজে খুঁজে ঠিক সন্ধান পেয়ে গেলেন হিরেটার। কিন্তু সমাধিস্থলে গিয়ে যেই না সৈনিকরা মাটি খুঁড়ে হিরে বের করতে যাবে, অমনি পুরোহিতের আত্মা এসে প্রচন্ড অভিশাপ টভিশাপ দিতে লাগলো সৈনিকদের। তোদের ভয়ঙ্কর ক্ষতি হবে, কেউ তোরা বেঁচে ফিরবি না, রাশিয়ানদের কাছে হেরে যাবি। পার্থ গোঁফে তা দিল। কি কপাল! নেপোলিয়ান শেষ পর্যন্ত রাশিয়াতে হেরেও গেল, ওরলফও তার কবজায় এলো না। তা কোত্থেকে পেলে গো গল্পটা? মিতিন চোখ নাচাচ্ছে। সাজিয়ে গুছিয়ে গুল মারছো না তো? আগে না, কদিন আগে একটা বইতে পড়েছিলাম। তা বিষ্ণুর চোখের সেকেন্ড হিরেখানা গেল কোথায়? নিশ্চয়ই আছে কোথাও, খুঁজে দেখতে হবে। বেশি জেরাই পড়ার আগে পার্থ মানে মানে উঠে দাঁড়িয়েছে। আড়ামোড়া ভেঙে বলল, আমার সাজেশনটা কিন্তু খেয়াল রেখো, আরাকিয়েলরা যথেষ্ট মালদার পার্টি, 2 লাখের নিচে কিন্তু কখনোই নামবে না। মনে থাকবে। মিতিন মুখ বেঁকালো। টুপুরকে বলল, গাল গল্পগুলো আপাতত মাথা থেকে ছেড়ে ফেল, কাল থেকে আমাদের কিন্তু অভিযান শুরু। ঘাড় নাড়ল টুপুর। জানি তো। আজ আমরা শুনলাম আরাকিয়েলের হিরে উপন্যাসের প্রথম পর্ব। কেমন লাগলো বলুন? টান টান উত্তেজনা অনুভব করছেন তো? তাহলে সঙ্গে থাকতে হবে এবং অবশ্যই শুনতে হবে এই উপন্যাসের রোমহর্ষক দ্বিতীয় পর্ব। আমাদের নিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কলতানকে। সাথে থাকুন, শুনতে থাকুন কলতান।